কেমন কাটলো তোমাদের ঈদ? কেমন কাটলো বলো? লম্বা ছুটি দেশে বাড়ি গেছে সবাই? কবে আসছো? কালকে? ভালো আছে? বাড়ির সবাই ভালো আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমি ওই যে গতদিন পরশুদিন যেটা শুরু করছিলাম ওটা আগে শেষ করি, তারপরে তোমাদের ওই যে কন্ট্রোলটা করে যাবে। তো এখন আমরা গতদিনে সমস্যা হচ্ছে ক্লাস নিতে এসে সব কিছু আমরা পকেটে করে নিয়ে আসতে পারি। স্যার অনলাইন ক্লাস তো ভালো ছিল না। এই যে ধরো সিপিইউ নাই, বিকল্প ব্যবস্থা আমার নিজস্ব বিকল্প ব্যবস্থা করতে হবে। এই যে এই অ্যাডাপ্টার বাস সব কিছুই আচ্ছা দেখা আমরা এই গত দিনের ক্লাসে ডিফারেন্ট টাইপস অফ রিলে দেখতেছিলাম। এখন আমরা এখানে থেমে গেছি যে ডিস্টেন্স রিলে বা এটাকে আমরা ইম্পিডেন্স রিলেও বলি। তো এটা মেইনলি ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। এখানে মানে ফিলোসফি যেটা যে আমরা এর আগে অন্যান্য রিলেতে কি করতাম, ওভার কারেন্টের অ্যামাউন্টটা মানে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে ইয়ে করতাম, মানে সিদ্ধান্ত নেওয়া রিলেটা অফ থাকবে না অন হবে, এনার্জাইজ হবে না আনএনার্জাইজ অবস্থায় থাকবে, সেটা ডিসিশন নেবে সে কারেন্টের লেভেলের উপরে। একটা সার্টেন লেভেলের উপরে উঠলে সে রিলে এনার্জাইজ হবে, সার্কিট ব্রেকার ঠিক করবে। রিলের কাজই হলো সার্কিট ব্রেকারের মেসেজ দেওয়া, তুমি এখন ঠিক করো। কিন্তু এগুলো সব কিছু ঘটতেছে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড। তো এখন এর আগে আমরা যেটা ওভার কারেন্ট রিলে বলি, আমরা শুরু করেছিলাম ওভার কারেন্ট রিলে দিয়ে। ওভার কারেন্ট রিলেও আমরা বলছি দুই প্রকার। একটা হলো কি হলো টাইম দিলে যেটা আছে, হ্যাঁ, আর একটা শুধুমাত্র এই টাইমের উপর ডিপেন্ড করে ইনস্ট্যান্টেনিয়াস হলো সে খালি দেখবে যে লেভেলটা ক্রস করছে কিনা বা লেভেলটা টাচ করছে কিনা, তাহলে সে অফ করে দেবে। আর এটা টাইম দিলে সে দেখবে যে আচ্ছা ক্রস করছে তো ঠিকই, কিন্তু ক্রস করার লেভেলটা কতখানি, যে লিমিটটা আছে সে থেকে কি একটু জাস্ট ক্রস করছে না অনেক বেশি ক্রস করছে, সেটার উপর ডিপেন্ড করে সে মানে টাইমিংটা সে ডিসাইড করবে কত ফাস্ট অপারেট করবে। সেটাকে আমরা বলতেছি টাইম রিলে। হ্যাঁ, এখন এরপরে আমরা কি শুরু করছিলাম কোনটা? স্যার রিক্লোজার। একটা রিলে আছে না যে আমার একটা নির্দিষ্ট লিমিট পার হয়, এটা একটা 5 সেকেন্ড পরে বা একটা 10 সেকেন্ড পর অফ হয়ে যায়, ওটা একটু টাইম রিলে। ওইটা স্যার মানে ভোল্টেজের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে কাজ করে, ওটা স্যার একটা নির্দিষ্ট ফিক্স টাইম। ওই ওভার কারেন্ট যেগুলো সবগুলো হলো কারেন্টকে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। টাইম দিলে যেটা স্যার ওইটা হলো স্যার আমরা একটা টাইম লাগে। হ্যাঁ, তা তো অবশ্যই। এইগুলো তো দুটো প্রবলেম একটা করাই দিলাম না, যে একটা টাইম সেটিং আর একটা হলো কারেন্ট সেটিং। তাহলে স্যার সার্কিট ডায়াগ্রামে আমাদের কোনো টাইমারের প্রয়োজন নেই। সার্কিট ডায়াগ্রামে থাকবে না, সার্কিট ডায়াগ্রামে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রিলে লো ভোল্টেজ কেমন হবে? লো ভোল্টেজ লো ভোল্টেজের জন্য আলাদা আছে। ওই লো ভোল্টেজ প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, মানে আমরা ওটাকে বলি আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন। তো ওটাও একটা রিলে ওখানে আছে। ওখানেও আমাদের মেইনলি একটা কম্পারেটর লাগানো আছে। কম্পারেটরকে বলা আছে যে তুমি এর চেয়ে বেশি হলে 1, নিচে থাকলে 0, 0 মানে অফ, 1 মানে অন। তো এই আর কি কম্পারেটর, আর কিছু না। কিন্তু মার্কেটে এরা জাস্ট এই এতটুকু একটা জিনিস, কিছু নাই ভিতরে, দাম রাখে হলো 80,000 টাকা। এটা আমাদের ল্যাবে সাপ্লাই করতে আসছে, যে এতটুকু একটা বক্স, কিছু নাই ভিতরে, 80,000 টাকা। এখন বাধ্য হয়ে নিতেই হবে। এই তো হলো কোম্পানিতে দুইটা যে সিপি
ইনভার্স টাইম দিলে এই কাজটা হলো সে ইউজ করে সেখানে আমাদের এটা হলো কারেন্টের সেটিং যে আমাদের কারেন্টের রেশিওটা যেটা হবে সেটা মানে কত রেশিও সেটা আমরা এই অ্যাক্সিস থেকে নিব আর এই যে 0.5 1 2 3 এটা হলো টাইম ডায়াল সেটিং বুঝতে পারছো প্রত্যেকটা কার্ভেই তোমার ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এটা প্রত্যেকটাই কিন্তু ডিপেন্ডিং অন আমাদের টাইম সেটিং এটা শিফটেড আপ হয়ে যাচ্ছে স্যার এই আপনি কি টাইম কমতেছে মানে কাজ করতে যে সময়টা লাগে ওটা কমতেছে হ্যাঁ সেটা যদি আমাদের এটার জন্য এখানে হয় এটার জন্য আরো একটু বেশি মানে বাড়তেছে আচ্ছা বাড়তেছে হ্যাঁ আচ্ছা তো এই হলো যে টাইম দিল ওভারকারে নিলে দুটো সেটিং থাকবে একটা হলো আমাদের রেশিওটা তো এরকম হবে যে পিকআপ কারেন্টের নিচে থাকে আর উপরে থাকে ফল কারেন্ট এই টু কারেন্ট পিকআপ কারেন্টের নিচে থাকলে তো সে হলো চলতে থাকে সে তো স্লিপিং মোডে থাকে না রেশিও কত বলছে রেশিও হ্যাঁ। এরকম ভাবে করা হয় যে উপরে হলো ইনপুট কারেন্ট আর নিচে হচ্ছে পিকআপ কারেন্ট রেশিও কত বলছে হ্যাঁ 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 তাহলে স্যার যদি ইনপুট কারেন্টটা বাড়তে থাকে হ্যাঁ তাহলে টাইম স্যার বাড়তে থাকে ওই তো হ্যাঁ ইনপুট কারেন্টটা বাড়লে তো বললাম তো যত টাইম কারেন্ট যত বেশি হবে তত সে ফাস্ট ট্রিপ করবে স্যার এটা তো এরকম ঠিক আছে, উল্টা দেখা গেল, স্যার। উল্টা স্যার দেখা গেল কেন স্যার আমি তো স্যার এটাই বললাম স্যার যত কারেন্টের সংখ্যা বাড়তেছে ওইটা কত কত লাগার কথা স্যার যদি কারেন্টের ম্যাগনেটিক বাড়তে থাকে এই যে দেখো এটা হলো স্লিপিং মোড এই পার্টটা ঠিক আছে এখন এটা এখান থেকে যদি এই রিজিয়নের ভিতরে থাকে এই টাইম পরে সে অপারেট করবে যদি এই ব্লকে ঢুকে তাহলে এই টাইম পরে আর এই ব্লকে ঢুকলে এই টাইম পরে হলো সে অপারেট করবে ওই ক্যারেক্টারিস্টিক কাটতে চাই আচ্ছা ওটা বলতেছি এইটা হলো তোমাদের মানে টাইম ডায়াল সেটিং টাইম ডায়ালের যে সেটিংটা সেই সেটিংটা হলো এখানে আর আর হ্যাঁ এই টাইমটা এটা হলো বড় তার চেয়ে কম এটা তার চেয়ে কম এটা আর ওই যে যেটা ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স এটা ফিউজের জন্য বা রিলের জন্য একই এই কাজটা স্যার ঠিক আছে কিন্তু ওই কাজটা তো স্যার উল্টো স্যার হবে। ওইটা উল্টো হয়ে গেছে এর আগে একটা স্যার এরপরটা এই কাজ ওই কাজ একই মেইনলি জি স্যার এইটাতে এটা হলো টাইম ডায়াল সেটিং এইগুলি টাইম ডায়াল সেটিং জি স্যার আমি ডায়ালটা কোথায় সেট করে রাখতেছি যেটা সেট করে রাখবো ওটাই ফিক্সড ওটা ফিক্সড হওয়ার অর্থই হলো যে আমি কোন কাপটা নিব টাইম ডায়াল সেট করে রাখলাম ওটা ফিক্সড হয়ে গেল তো তখন সে খালি দেখবে হলো কারেন্টের অ্যামাউন্ট দেখে সে এই কার্ভের তখন ধরো আমাদের যদি আমরা 1 এ সেট করে রাখছি তখন সে এই কার্ভ ফলো করবে তার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স এই কার্ভ ফলো করবে বুঝতে পারছো স্যার ম্যাথ এর দিকে একটু যাবেন ম্যাথ এটা তো এই জায়গাতে ম্যাথ আছে হ্যাঁ ওই ম্যাথটা হ্যাঁ যখন স্যার এই যে 18 পেয়েছি হ্যাঁ ইনপুট কারেন্টটা আমরা 18 পেয়েছি তখন হচ্ছে রেশিওটা 1.33 হ্যাঁ আর পরেরটা হচ্ছে কারেন্ট বেড়ে গেছে 15 আছে হ্যাঁ। তাহলে সময়টা রেশিওটা 2.5 এখন স্যার এই 2.5 মানে তোমাকে আমি জিনিসটা বলতেছি মানে আমার এই টাইম ডায়াল সেট করার পরে তখন আর আমি তখন এটা সেট করার অর্থই হলো আমি কোন কার্ভটা নিচ্ছি তখন আমি আর মানে কার্ভ তখন আমি আর চেঞ্জ করতে পারবো না বুঝতে পারছো আর কোনো প্রশ্ন আছে টাইম ডায়ালটা সেট করার অর্থই হলো যে আমি আমার কার্ভটা আমি সেট করে ফেললাম তাহলে স্যার যত রেশিও বাড়তেছে কারেন্ট তত ইনভার্স হ্যাঁ আচ্ছা
আচ্ছা, তাহলে আমরা এরপরে কোথায় গেলাম? রিক্লোজারে গেলাম। রিক্লোজারটা কি জিনিস? চেক করবে। হ্যাঁ, সে নিজেই চেক করবে যে এটা ফল্ট, টেম্পোরারি ফল্ট না পার্মানেন্ট ফল্ট। সে এটা ওই 2-3 বার অ্যাটেম্প নিয়ে প্রথমে হলো খুব ফাস্ট দুটো অ্যাটেম্প নেবে, নিয়ে এসে তারপরে আরো দুটো অ্যাটেম্প নেবে স্লো, একটু ডিলে, তারপরে সে ডিসিশন নেবে যে এটা টেম্পোরারি ফল্ট ছিল না পার্মানেন্ট। যদি পার্মানেন্ট ফল্ট হয় তাহলে তো সে অফ করে রাখবে, টেম্পোরারি ফল্ট হলে সে মানে সার্কিটটা আবার চালু করে দিবে, নিজে নিজে চালু করে দিবে। যে ইউজার যে ফাংশনটা সেটা তো হচ্ছে তিনবার চেক করার পরে সেই জিনিসটা হ্যাঁ, আমি ওই সার্কিটগুলো দেখাইনি তোমাদেরকে, ওগুলো বললাম না, আমার মানে টোটাল স্লাইড কমপ্লিট করে ফেলছি। স্যার আজকে তোমাদের এই রিলে এবং সার্কিট দুটাই আমি শেষ করবো, অতএব বেশি গল্প করা যাবে না, বুঝছো? আচ্ছা, এরপরে আমরা আসলাম যে ডিরেকশনাল দিকে। ডিরেকশনাল দিকে কি হয় যে সে শুধুমাত্র কারেন্টের ম্যাগনিটিউডকেও দেখবে না, তার সাথে ডিরেকশনও দেখবে যে কোন ডিরেকশনে কারেন্টটা ফ্লো করতেছে। তো এরপরে ওই যে ইম্পিডেন্স রিলে, ডিফারেনশিয়াল রিলে, এগুলো পরে আসতেছে। তো এখন এই যে ডিরেকশনাল দিকে, এই জন্য আমার একদিকে এই যে এইটা হলো আমাদের ডিরেকশনাল কম্পোনেন্ট, এটা যেই দিকে থাকবে সেই দিকে কারেন্টের ডিরেকশনটা নিয়ে সে কাজ করবে। তো এখন এইটা দেখবে যে ওভার কারেন্ট হয়েছে কিনা, কারেন্টের লেভেল ক্রস করছে কিনা। কারেন্টের লেভেল ক্রস করলেও এখন ডিরেকশনও যদি আমার স্যাটিসফাই করে, দুটো কন্ডিশন এখানে স্যাটিসফাই করতে হবে। একটা হলো কারেন্টের ম্যাগনিটিউড, আর একটা হলো ডিরেকশন। দুটোই যখন স্যাটিসফাই করবে তখনই সে অন হবে। এই জন্য এখানে দুটো সুইচ পাশাপাশি লাগানো আছে সিরিজে। তার মানে শুধু শুধু এইটা অন হলেই হবে না, এটাকেও অন হতে হবে। তারপরে তোমার হলো এই সাইডের সার্কিটটা এনার্জাইজ হবে, এই পাশের এই সার্কিটটা এনার্জাইজ হবে। তো এইরকম ফেজ বি এর জন্য একই কথা, ফেজ সি এর জন্য বুঝা গেছে? ধরেন স্যার আমাদের এই ওভার কারেন্ট রিলেটা হচ্ছে ব্লকিং জোনে আছে, আর ডিরেকশনাল রিলেটা তো শুধুমাত্র একদিকে ফ্লো এর কাজ করে। যদি উল্টা দিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে হ্যাঁ, তাহলে সে উল্টা দিকে কারেন্ট প্রবাহিত হলে সিস্টেমের সমস্যা হবে না। তখন তখন এই রিলেটা কাজ করবে না, আরেকটা রিলে কাজ করবে। তো আমি বললাম না, ওই এক্সাম্পলগুলো আমি কাউন্টারতে দেখি। স্যার এর মধ্যে যে ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিওটা, এটা স্যার এই অ্যাঙ্গেলটা কিভাবে বেরিয়েছে? এটা কি পাওয়ার দিয়ে বের করতে নাকি ইম্পিডেন্সের অ্যাঙ্গেল থেকে আসলে? ইম্পিডেন্সের অ্যাঙ্গেল থেকে। আমাদের এই যে এইটা আমি বললাম না, অনেকগুলো এখানে আমাদের আগের যাদের ইয়ে ছিল, অন্য সেমিস্টার, তোমাদের আগের সেমিস্টার, তাদেরকে এইসব ডিজাইন বিভিন্ন এই যে হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো এখানে এটাও ডিরেকশনাল রিলে, এটাও ডিরেকশনাল রিলে, এটাও ডিরেকশনাল, এটাও ডিরেকশনাল। তো এখন এটা B12 মানে 1 থেকে 2 এর দিকে যে কারেন্ট, মানে যে কারেন্টের ডিরেকশনটা হবে ওই ডিরেকশনের জন্য এইটা কাজ করবে। তখন এইটা হলো স্লিপিং মোডে থাকবে, এটা কাজ করবে না যতই কারেন্ট বেশি হোক। এটা হলো 2 থেকে 1 এর দিকে যাবে। একইভাবে এটা হলো 2, 3 মানে এই রিলেটা কাজ করবে যখন এই দিকে কারেন্ট ফ্লো করবে। এরপরে তো আরো তোমাদের আছে রিলে কোঅর্ডিনেশন, সেটাও তো আমি স্কিপ করে গেছি। তো রিলে কোঅর্ডিনেশন মানে তোমার এখন এই ধরো আমার ফল্ট হয়েছে এখানে, তখন সেক্ষেত্রে এইটা হলো প্রথমে তোমার হ্যাঁ অন হওয়ার চেষ্টা করবে। যদি এটা ফেল করে তখন হলো এটা উভয় দিকে প্রোটেকশন আছে। হ্যাঁ, ওটা একটা ব্যাকআপ প্রোটেকশনের জন্য। তো তো এইগুলো বললাম না, এগুলো সম্পূর্ণ আমি স্কিপ করছি। না যেহেতু কথা প্রসঙ্গে আসতেছে এই জন্য বলতেছি। না আমাদের এটা রমজান মাস না হলে আমি এগুলো সবই মানে কভার করা যাবে। এখন এই জন্য বলতেছি কি যে এখানে দুটো রিলে হলো আমার সিরিজে থাকবে,
এই হলো আমি এখানে আমাদের এই সেমিস্টারে জাস্ট এটার সাথে একটু পরিচিতি দিচ্ছি, আর কিছু না। ভিতরে ডিজাইন, ম্যাথমেটিক্স এগুলো সব হলো স্কিপ হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, জাস্ট হলো তোমাদের পরিচিতি। এখন আরেকটা দিকে বললো যে ইম্পিডেন্স রিলে, যে সেটা তার মানে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে তখন সে ওভার কারেন্টটা নিবে না, সে হলো দুটো ক্রাইটেরিয়াকে হলো নিয়ে কাজ করবে। একটা হলো কারেন্ট আর একটা হলো ভোল্টেজ। এখন আমরা ওই যে শর্ট সার্কিট অ্যানালাইসিসের সময় দেখছি যে যত ফল্টের কাছাকাছি যে বাসবারগুলো বা যে লাইনটা, তত আমাদের কারেন্টে বেড়ে যায় এবং ভোল্টেজটা কমে যায়। এখন এই জন্য ভোল্টেজ আর কারেন্টে যদি আমি রেশিওটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের এই রেশিওটার চেঞ্জটা অনেক বেশি হবে। ধরো ভোল্টেজ আর হলো কারেন্ট, এইটা হলো অনেক বেড়ে গেল, সরি এটা কমে গেল, এটা কমে গেল আর এটা হলো বেড়ে গেল, তার মানে রেশিওটা তোমাদের অনেক কমে যাবে। এখন সেই জন্য এখানে একটা এক্সাম্পল দিছি, যদি আমার কারেন্টটা 5 গুণ বেড়ে যায় আর ভোল্টেজটা যদি 2 গুণ কমে যায়, তাহলে আমার এই রেশিওটা কমে যাবে 10 গুণ। তখন আমাদের ওই রিলেটা উইল বি মোর সেনসিটিভ, তোমার তার ডিসিশন নিতে তত হলো সুবিধা হবে। তো এই ধরনের রিলে আমাদের মেইনলি আমাদের ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের জন্য আমরা ইউজ করি। যেখানে আমাদের রিং কানেকশন আছে, যেসব ট্রান্সমিশন লাইনে মেইনলি সেসবের ক্ষেত্রে সেসবের ক্ষেত্রে হয় কি, শুধুমাত্র আমাদের ওভার কারেন্ট দিলেই প্রপার ডিসিশন নিতে পারে না, অথবা ডিরেকশনাল রিলেও প্রপার ডিসিশন নিতে পারে না। মানে একই ওষুধ সব রোগের জন্য দিতে হবে না, বুঝতে পারছো? আমাদের রোগ বিশেষে যেমন ওষুধ দিতে ডাক্তাররা ওষুধ দেয়, আমাদের এখানেও সার্কিট বিশেষে আমাকে রিলেটা সেট করতে হবে যে কোন সার্কিটের জন্য কোন রিলেটা আমি ইউজ করব, মানে আমার কাজ ভালো করবে। তো হ্যাঁ, এখন যদি আমি আগেরটা ডিসাইডিং ফ্যাক্টরটা নিছিলাম হলো যে কারেন্ট যদি এর চেয়ে এই লেভেলে যে বাড়ে, তাহলে হলো সে ঠিক করবে। এখন যদি আমি ওটাকে উল্টো করে দিই, আমার লজিকটা আমি উল্টো করে দিলাম যে এই লেভেলের উপরে থাকলে কাজ করবে না, কিন্তু নিচে আসলে কাজ করবে, যত নিচে আসবে তত ফাস্ট কাজ করবে, তাহলে তো হয়ে গেল। তো সেটাই হলো এখানে করা হয়। এখানে রিলে তো সে একটা জাস্ট লজিক ফলো করতেছে, আর কিছু না, লজিকটা ফলো করে সে ডিসিশন নিচ্ছে। আচ্ছা, তো এরপরে বললাম যে আসবে আমাদের ডিফারেন্সিয়াল রিলে। হ্যাঁ, তুমি যেটা এখনই বলতেছিলে যে ডিফারেন্সিয়াল রিলে আমাদের দুটো সিটি, হ্যাঁ অবশ্যই এখানে দুটো সিটি লাগবে এবং সেখানে দুটো সিটির কারেন্ট নিয়েই হলো সে কাজ করবে। এখন এই হলো সিটি 1 আর এই হলো সিটি 2। এখন এটা একটা জেনারেটর, এটা হলো আমাদের জেনারেটর, বাসের জন্য, ট্রান্সফরমারের জন্য আমরা এটা মেইনলি ইউজ করি এবং এটাও কিন্তু খুবই সেন্সিটিভ এই রিলেটাও। তো এখানে ডিফারেন্সিয়াল নাম শুনেই বুঝতেছে যে এখানে দুটা সিটির কারেন্টের ডিফারেন্স নিয়ে হলো সে ডিসিশন নেবে। এখন ধরো আমার একটা জেনারেটর আছে, তার 3টা ফেজ আছে, 3টা ওয়াইন্ডিং আছে। এখন জেনারেটরের মেইনলি যেটা ফল্ট হয় বা ডিস্টারবেন্স আছে, সেটা হলো ওয়াইন্ডিং এর ভিতরে, মানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, ওপেন সার্কিট হয়ে যেতে পারে। তো এখন যদি এর ভিতরে মানে ইন্টার ওয়াইন্ডিং ফল্ট, 2 ওয়াইন্ডিং এর ভিতরে যদি কোনো ফল্ট হয়, তখন কি হবে, আমাদের এই কারেন্টটা আর এখানকার কারেন্টটা হলো দুটা এক সমান হবে না। যদি এর ভিতরেই একটা ফল্ট হয়, তাহলে এই ফল্টের ভিতরে একটা কারেন্ট ফ্লো করবে, তখন তোমার এই কারেন্ট এবং এই কারেন্ট আর সমান থাকবে না। এটা বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে?
যদি এখানে এর ভিতরে কোনো একটা ফল্ট হয়, ইন্টার ওয়াইন্ডিং ফল্ট, দুইটা ওয়াইন্ডিং এর মাঝে একটা ফল্ট আছে, ফল্ট হলে তো ফল্টের ভিতরে একটা কারেন্ট যেতে হবে, আর ফল্টের ভিতরে কারেন্ট যদি এই দিকে যায়, এমনি ধরো প্রথমে ধরো কোনো ফল্ট নাই, তাহলে এই কারেন্ট আর এইখানকার কারেন্ট এক সমান হতে হবে। সিরিজের কারেন্ট একই মানে যা এই দুইটা কারেন্ট হলো সমান হতে হবে, আর সমান হলেই তখন তোমাদের এখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা 0 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এখানে যদি এখন ফল্ট হয়, সে ফল্টের কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করুক আর এই দিক দিয়ে ফ্লো করুক, যে দিক দিয়ে করুক, তখন আর তোমার এই কারেন্ট আর এই কারেন্ট সমান থাকবে না। এটা সবাই স্বীকার করো। আচ্ছা, যদি এখন এই কারেন্ট আর এই কারেন্ট সমান না হয়, তাহলে এই দুটা ডিফারেন্সটাও 0 হবে না, তখন একটা নন জিরো ভ্যালু আসবে, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, যেটাই হোক একটা নন জিরো ভ্যালু আসবে। যখনই নন জিরো ভ্যালু আসবে, তখন সে আর দেখবে না এই নন জিরো ইয়াটা ডিফারেন্সটা কত বেশি না কম, নন জিরো হলেই সে হলো ঠিক করে দেবে। নন জিরো হওয়ার অর্থই হলো এই যে রিলে অপারেটিং কয়েলের ভিতরে কারেন্টটা ফ্লো করতেছে, এর ভিতরে কারেন্ট ফ্লো করলেই সে সার্কিট ব্রেকারের ইয়েটাকে ঠিক করে দেবে। আর যখনই সমান থাকবে আমার, তখন হলো এর ভিতরে কারেন্ট থাকবে না, 0 কারেন্ট, তখন হলো সে স্লিপিং মোডে থাকবে, তখন সে চুপচাপ থাকবে। বোঝা গেছে? এই দুইটা সিরিজের মধ্যে দূরত্ব কত থাকে? আচ্ছা কিভাবে লাগে সেটা কি? আচ্ছা আচ্ছা, সেটা আসছে একটু ওয়েট করো। এখন এটা যদি আমাদের জেনারেটরের জন্য হয়, তাহলে তো এর ভিতরে দূরত্ব নাই, তখন হলো আমরা ডাইরেক্ট ওয়্যার দিয়ে কানেকশন করি, ঠিক আছে। তো এইটা হলো ডাইরেক্ট ওয়্যার দিয়ে কানেকশন। সেকেন্ড, আমাদের যদি আমরা ইয়ার কথা বলি, ট্রান্সফরমারের কথা বলি, স্যার আরেকটা বিষয় আচ্ছা। স্যার, ডট দিয়ে দিছে, ডটের একটা রুল আছে মনে হয়, ডট আচ্ছা। ডট থেকে ওই দিকে কারেন্ট দেবে এরকম। ওই তো কারেন্টটা পজিটিভ ডিরেকশন আর নেগেটিভ ডিরেকশন, ওই ট্রান্সফরমারের যে ডট কনভেনশন উইথ দ্য সেম স্যার। না, ওটার উপর ডিপেন্ড করে বলতেছি তো, আমাদের কারেন্টটা এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে, সেটা হলো কোন কারেন্টটা আমি পজিটিভ ধরব, ডট কনভেনশনে সেটা হলো ডিসাইড করা। আচ্ছা, তো এখন আমরা যেটা বললাম, হ্যাঁ ওয়াইন্ডিং তো আপনি বলছেন যে মাঝ বরাবর যে দুটো আছে, হ্যাঁ। যে কোন মিডিয়াম নিয়ে আমাদের কি নিচে নিচে যে দুটো আছে ওটা? না এখানে তো তিনটা তিনটা ওয়াইন্ডিং, তিনটা ওয়াইন্ডিং এর যে কোনো দুটার ভিতরে যদি ফল্ট হয়, অথবা তিনটার ভিতরে ফল্ট হলো, যে কোনো একটা ফল্ট হইলেই সে হলো ঠিক হবে। বুঝা গেছে? আচ্ছা, তো এরপরে আমরা আসি নেক্সটটা, এটা হলো বাস বারের জন্য। এটা হলো এই বাস বারটাকে আমার প্রোটেক্ট করতে হবে। এখন বাস বারেরও এখানে ফল্ট হতে পারে, সেটা কিন্তু মোর ডেঞ্জারাস। এখন এইটাও আমার ফল্ট হলো কি না সেটাও আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এই ডিফারেন্সিয়াল রিলেটে আমরা ইউজ করি। এখানেও আমরা ওই ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্টে হিসাব করতেছি, কারেন্ট ইনকামিং কারেন্ট আউটগোয়িং, দুটো যদি সমান হয় তাহলে কোনো ফল্ট নাই, আর যদি সমান না হয় তাহলে বলা যাবে যে সামথিং ইজ রং, তাহলে ফল্টের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে। যখনই সমান হবে না তখনই সে ঠিক করে দেবে। এটাই হলো কথা, লজিকটা হলো এটা। এখন এখানে একটা সিটি দিছে, এখানে একটা সিটি, মানে যতগুলো ইনকামিং লাইন আছে সবগুলোতে একটা একটা করে থাকবে, আবার এখানে যে আউটগোয়িং এখানেও একটা থাকবে। তাহলে কারেন্ট ইন কারেন্ট আউট, তার মানে I1 আর I2 যদি যোগ করি আমার এই I3 সমান হতে হবে। যদি সমান হয় তাহলে বোঝা যাবে যে কোনো ফল্ট নাই, যদি সমান না হয় তাহলে ফল্ট আছে। তাই জন্য এর ভিতরে আসতেছে I1 ড্যাশ, এখানে ড্যাশ অর্থ হলো আমি অ্যাকচুয়াল কারেন্টটা নিচ্ছি না, আমি হলো স্কেল ডাউন কারেন্টটা নিচ্ছি, আমি সিটির আউটপুটটা নিচ্ছি, সিটির সেকেন্ডারি কারেন্টটা নিচ্ছি, যেটা আমার স্কেল ডাউন অনেক কম। এখানে অ্যাকচুয়াল কারেন্ট ধরো 200 বা 250 অ্যাম্পিয়ার আছে, তো ওই অ্যাম্পিয়ার কারেন্টটা তো আমি রিলের ভিতরে পাস করাতে পারি না, তো ওটাকে সিটির মাধ্যমে স্কেল ডাউন করা হয়। যে স্কেল ডাউন কারেন্টগুলো হলো ড্যাশ। এখন যেটাই বলো তোমাদের হিসাব করা হবে ইনকামিং কারেন্ট মাইনাস আউটগোয়িং কারেন্ট। যদি এটা 0 সমান হয়
তাহলে এটা স্লিপিং মোডে থাকবে, আর যদি নন জিরো ভ্যালু হয় তাহলেই হলো এটা অপারেট করবে। এই আছে কিছু ভুলে গেছে? আচ্ছা একটা যতগুলো বাসবার আছে সব বাসবারগুলোর মধ্যে একটা সিস্টেম হ্যাঁ, ওগুলোরও তোমার এখন যদি আউটগোয়িং আমার যদি অনেক করা থাকে তো সেখানে মোট কথা আমাকে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট কেটে যাবে। এখানে যদি এখন আরো একটা বাসবার থাকতো তাহলে এখানে আরেকটা লাগাতে হতো। মোট কথা আমার ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট দুটাই আমার হিসাব করতে হবে, দুটা হিসাব করে মাইনাস করে এখন দেখতে হবে প্লাস না মাইনাস। স্যার রিলে রেস ট্রেনিং যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো স্যার রেস কি হয় নাকি পিউ রেস কি হয়? না না, এটা কি জিনিস আমাকে এটা দেখতে হবে, কিন্তু আমরা মেইনলি কথা বলতেছি এটাই, এই যে অপারেটিং কয়েল যেটার ভিতরে আমি কারেন্ট আছে কিনা এটা আমি চেক করতেছি। এটা কি স্যার রেস পুরো হয়ে থাকে নাকি মানে কয়েল হয়ে থাকে? এটা কয়েল, এগুলো তো কয়েলের কথাই বলতেছে। স্যার এটা কি স্যার ওই যে এই সিম্বলটা দেওয়া এই রেস টিপের মতো লাগে। ও আচ্ছা আচ্ছা, এটাও তো তোমাদের স্টেজের মধ্যে কিন্তু লিখে মানে লেখা দিয়ে বোঝাচ্ছে যে এটা কয়েল। আচ্ছা, এরপরে আসি আমরা নেক্সট হলো ট্রান্সফরমারে। তো ট্রান্সফরমারের জন্য একই হিসাব, কিন্তু ট্রান্সফরমারে তাদের তো নিজস্ব আবার দুটা কয়েল আছে, প্রাইমারি আর সেকেন্ডারি। তো তার ধরুন আমার এখানে হিসাবটা মানে সহজ হিসাব হবে না, মানে ডাইরেক্ট হিসাব আগের মতো হবে না। কারেন্ট ইনকামিং কারেন্ট আউটগোয়িং আমি হিসাব করতেছি ঠিকই, কিন্তু আমার সেকেন্ডারি কারেন্ট আর প্রাইমারি কারেন্ট এখানেও তো কম, মানে ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা নির্ভর করতেছে এই টার্মস রেশিওর উপরে, তাই তো? এখন এই জন্য আমার প্রাইমারি কারেন্ট আমি নিচ্ছি, এখন এখানেও একটা ট্রান্স রেশিও আছে, আর সেকেন্ডারিও মানে মোট কথা এই সিটির একটা ট্রান্স রেশিও আছে, আবার এই ট্রান্সফরমারের একটা ট্রান্স রেশিও আছে। তো যার ধরুন আমার হিসাবটা ডাইরেক্ট হিসাব হচ্ছে না। এখন এখানে কি হবে, একটা ছোট্ট একটা ক্যালকুলেশন। এইটা ধরো আমার এখানে ট্রান্স রেশিও হলো n1 আর n2, তাহলে এখানে I2 ওভার I1 ইকুয়াল টু n1 ওভার n2, এটা আমরা তো সবাই স্বীকার করি, তাই না? ট্রান্সফরমারের জন্য তাহলে এখান থেকে আমি I2 বের করতে পারি এটা, তার মানে এখানে কত কারেন্ট আসতেছে সেটা আমি এই হিসাব দিয়ে বের করতেছি। এখন আমার সিটিরও তো একটা ট্রান্স রেশিও আছে, সেই সিটির ট্রান্স রেশিও গুলো আমাদের এই যে ধরো এই n1 এটার জন্য আর এটার জন্য হলো n2। সেই এখন আমার এখানে বলতেছি যে CT1 এর ট্রান্স রেশিও যদি এটা হয় আর CT2 এর ট্রান্স রেশিও যদি এটা হয়, তো সেক্ষেত্রে আমার I1 ড্যাশ সমান এটা হবে, অর্থাৎ এটা হলো আমার ইনপুট কারেন্ট, এটা হলো আউটপুট কারেন্ট। তাহলে আমাদের এই ইকুয়েশন দ্বারা পাবো I2 ড্যাশ হলো তখন হলো আমার এটা। এখন আমাদের হিসাবটা হলো I1 ড্যাশ মাইনাস I2 ড্যাশ এটা সমান কিনা, এটা 0 কিনা, এটা আমার হিসাব। তাহলে ওটা আমি হিসাব করবো কি হবে, এটা সিম্পল একটা আমি ডেরিভেশন বলতে এতটুকুই একটা তোমাদের ইনক্লুড করছে, বড় বড় ডেরিভেশনটা সবটা বাদ দিয়ে দিয়েছে। তো এখন দেখো এটার ভ্যালু হলো এটা, এটার ভ্যালু হলো এটা। এখন এই রিলে অপারেটিং কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এইটা, যদি কারেন্ট থাকে। এখন ওটা না থাকার কন্ডিশনটা কিভাবে নিয়ে আসতে হবে, এখন I1 ড্যাশ এবং I2 ড্যাশ, আচ্ছা অর্থাৎ এই I1 এবং I2 ভিতরে আবার আমার রিলেশন নিয়ে আসতে হবে এটা। আচ্ছা, তো সেই রিলেশনটা নিয়ে আসতেছি। আচ্ছা, এটা তো কেবল দেখে দেখালাম হাতে দেখাটা। এই যে স্যার যে ডট কন্ডিশনটা দিয়েছে সেই ক্ষেত্রে স্যার I1 প্রাইমের ডিরেকশন স্যার উল্টো হয়ে গেল। না না, তুমি এখন ডট ইয়াটা কনভেনশনটা নিয়ে আবার নিয়ে আসতেছো কি জানে, এটা আমার ডিপেন্ড করতেছে স্যার যে ডেস্টিনি কয়েলে সেটা থেকে কানেক্ট হয়ে যেতেছে। তুমি এখন হলো তোমার কারেন্টের খালি ম্যাগনিটিউডটা ধরে নাও,
যে কারেন্টের ভ্যালু এই এবং এই রিঅ্যাকশনে ফ্লো করতেছে। বাস এতটুকু এখন ডট কনভেনশনটা আমরা পরে আসবো। আচ্ছা, এখন আমাদের এই যে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমি বললাম যে এই জিনিসটা এই যে অর্থাৎ এই ইকুয়েশনটা আমি এখানে নিয়ে এসেছি। এখন যদি আমার ইয়ে হতে হয়, হ্যাঁ, ওই ইকুয়েশনে আমি এই ভ্যালুগুলো বসাই দিলাম, যেটা আমাদের এতক্ষণ যত রেশিওটা পেলাম ওটা বসাই দিলে পরে আমাদের একটু সিম্পলিফাই করলে আমাদের এই কন্ডিশন আছে। অর্থাৎ আমি I2 এর ভ্যালুটাকে জাস্ট বসাই দিয়েছি, I2 এর ভ্যালুটা বসাই দিয়ে এখানে আমি সিম্পলিফাই করছি, I1 টা কমন দিয়েছি, মিলে পরে এটা আসবে। এখন এটার ভ্যালু যদি আমার 0 হতে হয় তাহলে এটা অবশ্যই 0 বানাতে হবে, আর এটাই হলো কন্ডিশন তোমার। এই জন্য আমার এটা যদি আমার 0 করতে হয় তাহলে আমাকে এই পার্টটা 0 দিতে হবে, ওই পার্টটা 0 করলে আমার আসছে এইটা। এখন তার মানে আমার সিটি এবং ট্রান্সফরমারের ট্রান্সিস্টরের ভিতরে এই রিলেশনটা থাকতে হবে, তাহলেই আমার এরপরে আমি এটা এখন 0 হচ্ছে কিনা, এটা হলো কনস্ট্রাকশনাল ফিচার্স। আমি যখন যে সিটিগুলা চুজ করব সেই সিটিগুলা ট্রান্স রেশিও আমার এমনভাবে হতে হবে যাতে করে এই দুটা রেশিও সমান হয়। এই মানে এটা তোমাদের সিলেকশন, এটা সিলেকশন আমি নিয়ে এসে ইনস্টল করার আগে আমাকে চেক করতে হবে যে এটা আমার স্যাটিসফাই করতেছে। যদি করে তখন আমি ডাইরেক্ট তখন আমার এই কারেন্টের আমি ক্রাইটেরিয়াটা কাজে লাগাতে পারবো। সেক্ষেত্রে আমার এই দুটা যখন ডিফারেন্সটা থাকবে তখন হলো রিলেটা চেক করবে, না থাকলে থাকার অর্থই হলো যে ট্রান্সফরমার ভিতরে একটা ফল্ট আছে। স্যার রেশিও 1/n1 1/n2 এর কারণে ডাইরেক্টলি n1 n2 করতে হবে। ও আচ্ছা, না ওখানে তোমাদের এইটা তো রেশিওটা তো তোমার ওটা ধরো n1 ওভার n2, এটা ইকুয়াল টু আমি n বলতেছি, আবার কেউ বললো আবার হলো n2 ওভার n1, তাহলে তো এটা 1 ওভার n হবে না। সেটাই এখন মানে ডিপেন্ড করতেছে যে তুমি কোনটা উপরে নিচ্ছ আর কোনটা নিচে রাখছো। স্যার যদি আমি এটা n1 শুরু মাত্র n1 করি ছোট হাতে তাহলে জিনিসটা রিভার্স হয়ে যাবে। রিভার্স করে দেব। হ্যাঁ, ভেরি সিম্পল জিনিস। আচ্ছা, তো এখন এই হলো ট্রান্সফরমারের প্রোটেকশনের জন্য আমাদের এইসব ইয়েগুলো অ্যারেঞ্জমেন্টগুলো আমরা ইউজ করতেছি। এখন ডিফারেন্সিয়াল আমাদের সুবিধাটা কি? এক নম্বর সুবিধা হচ্ছে আমি এই যে তোমাদের এই যে প্রাইমারি জোন, সেকেন্ডারি জোন, এই জোনগুলো জোন অফ প্রোটেকশন এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। অতএব এই টার্মটা তোমাদের হয়তো এই টার্মের সাথে পরিচিত নয়। অর্থাৎ আমরা ওই যে ব্যাকআপ প্রোটেকশন আর তোমাদের প্রাইমারি প্রোটেকশন এই জিনিসগুলো তোমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত হও না। তো এখন ওখানে আমাদের এই ইয়েটা কি বলে এখানে অর্থাৎ ব্যাকআপ প্রোটেকশনের আমার দরকার হচ্ছে না। এটা এত সেন্সিটিভ যে তোমাদের কারেন্টের সে খালি ডিফারেন্সটা নিয়েই সে ইয়ে করতেছে, কি বলে রিলেটা অপারেট করবে। এই রিলেটা যেখানে আমরা ইউজ করতেছি সেখানে আমাদের ওই ব্যাকআপ প্রোটেকশনের আর দরকার নাই। আচ্ছা, সেকেন্ড হলো যে রিলে কোঅর্ডিনেশন, সেটাও কিন্তু তোমাদের বাদ দিচ্ছি। সেই ওই কোঅর্ডিনেশনের জন্য যে আমাদের জোন ভাগ করতেছি, আচ্ছা এটা ফিল করলে এটা সে ওই যেটা আমরা ওভার কারেন্ট রিলে বা অন্যান্য রিলে দিয়ে হলো কাজ করতেছিলাম, সেটাও আমাদের এখানে এইটাতেও দরকার নাই। যখন আমরা ডিফারেন্সিয়াল ডিভাইস ইউজ করবো তখন হলো কোঅর্ডিনেশনটা আমাদের ওই বিষয়টা আমার আসবে। আচ্ছা, আর 3 নম্বর হলো যে এই যে সেটিং, রিলে সেটিং মানে ওভার কারেন্ট রিলে বা টাইম রিলে, ওভার কারেন্ট রিলে ইউজ করার সময় আমাদের দুটো সেটিং করতে হবে। একটা হলো টাইম ডাক সেটিং আর একটা হলো যে পিকআপ কারেন্ট সেটিং।
এই সেটিং এরও এই ওভার কারেন্টের দরকার নেই, সে খালি দেখবে যে দুটার ভিতরে ডিফারেন্স আছে কিনা, মানে জিরো কিনা। যদি জিরো হয় তাহলেই চুপচাপ থাকবে, আর নন জিরো হলে সে অপারেট করবে। এখন নন জিরোটা তোমার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কোনো ব্যাপার না, খালি একটা নন জিরো ভ্যালু আসলেই সে অপারেট করবে। তো এই জন্য এইসব জিনিস আমাদের এই ডিফারেন্সিয়াল যেটা যখন আমরা ইউজ করতেছি তখন এই বিষয়গুলো আমাদের আর চিন্তা করার দরকার হচ্ছে না। আচ্ছা, আবার এখানে আমরা ধরো ওভার কারেন্ট রিলেই বলো, আর এই যে ইম্পিডেন্স রিলেই বলো, আর ডিরেকশনাল রিলেই বলো, এগুলি সবগুলোতেই আমাদের কারেন্টও মাপতে হচ্ছে, আবার ভোল্টেজও মাপতে হচ্ছে যদি আমার ইম্পিডেন্স রিলের কথা বলি। আর যদি আমি বলি ইয়ার কথা ডিরেকশনাল রিলে, সেখানে আমাদের ভোল্টেজের অ্যাঙ্গেলও মাপতে হচ্ছে, কারেন্টের অ্যাঙ্গেলও মাপতে হচ্ছে। তো এইসব অত কিছু মেজারমেন্টের কোনো দরকার নাই এই ডিফারেন্সিয়াল রিলে ইউজ করে। সে খালি দেখবে যে এটার কোনো ডিফারেন্স আছে কিনা, এখন সে এবং খালি ম্যাগনিটিউডটা খালি সেটা নিবে, আর কিছু না। তো এই জন্য এইসব জিনিস আমাদের মোট কথা মানে অপারেশনাল দিক দিয়ে ডিফারেন্সিয়াল রিলেটা আমার অনেক অ্যাডভান্টেজেস। আচ্ছা, এরপরে আমরা আসতেছি যে আমি খালি একটু ব্রিফ দেখাচ্ছি, অন্যান্য সব রিলেরই ইয়ে করি নেই, আমি অপারেটিং প্রিন্সিপাল নিয়ে কোনো কথাবার্তা বলি না, সব বাদ দিয়ে দিচ্ছি। তো এইটা একটু খালি দেখাচ্ছি যে যেগুলো রিলে যখন এই রিলের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করে তখন এই রিলে কয়েলের ভিতর দিয়ে, আবার একটা জিনিস সবসময় মনে রাখবে যে কয়েলের ভিতরে কারেন্ট আসছে মানে কারেন্ট থাকলে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে। এখন এখন ওই ফ্লাক্সের কারণে যে ফোর্সটা ক্রিয়েট হবে, তোমরা জানি না এই ম্যাগনেটিক সার্কিটে আমাদের যে ফোর্সের হিসাব করা হয়, তো সেটা তোমাদের কোন কোর্সে পড়ানো হয় আমি জানি না। আচ্ছা, এখন এটা এই ডিফারেন্সিয়াল রিলেটা আমাদের ব্যালেন্স বিম, এটার আরেকটা নাম হলো ব্যালেন্স বিম রিলে। তো এখন ব্যালেন্স বিম কি জন্য বলা হচ্ছে, এটা হলো একটা 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 বিমের ব্যালেন্স করার যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা ইউজ করা হচ্ছে। ধরো এটা একটা আমার বিম, এখানে একটা আমাদের পিভট লাগানো আছে। এখন এখানে একটা কয়েল, আমার এখানে একটা কয়েল। তো এখান এই কয়েলটারে আবার আমরা দুই ভাগ করছি, একটা হলো এই পাশটা, একটা হলো এই পাশটা। এখন আর এখানে এখন আমাদের নরমাল অপারেটিং কন্ডিশনে আমাদের এই কারেন্ট আর আমি বলতেছি এই কারেন্ট দুটাই সমান। যখন এই দুটো কারেন্টই সমান হবে তখন এর ভিতরে কোনো কারেন্ট যাবে না, তখন এই দুটো ডিফারেন্সটা হলো জিরো। আমি নরমাল কন্ডিশনটা আগে বলতেছি, অ্যাবনর্মাল কন্ডিশনটা পরে বলতেছি। যখন আমি নরমাল কন্ডিশনে তখন আমার এই দুটো কারেন্ট যে সমান, এই দুটো কারেন্ট হলো জিরো। এটা হলো রিলে অপারেটিং পয়েন্ট, আর এটা হলো ধরো CT1, এটা হলো CT2, CT1 এটা CT2। এখন যখন এদের ভিতরে আমার দুটার রেশিও ইয়েটা মানে এমনভাবে সেট করা থাকবে যাতে এই দুটার কারেন্ট হলো আমার সমান, এবং এর ভিতরে যে ফোর্সটা হবে, অর্থাৎ এখানকার যে এই ফ্লাক্সের কারণে যে ফোর্সটা হবে, সেই ফোর্সটা এখানকার যে বিমের যে ওয়েট, সে ওয়েটটাকে হলো জাস্ট ব্যালেন্স অবস্থায়। এখন সেই ফোর্সটা আমরা হিসাব করি কি হবে, যে এই ফোর্সটা ইজ ফাংশন অফ বা প্রপোর্শনাল টু এমএমএফ, ম্যাগনেটিক মোটিভ ফোর্স, যেটাকে আমরা NI বলতেছি। এমএমএফটা হলো নাম্বার অফ টার্ন, তাকে হলো কারেন্টে মাল্টিপ্লাই করলে এমএমএফ পাওয়া যায়। তো এখন আমাদের এই লেফট সাইডের যে ফোর্সটা, টোটাল ফোর্সটা, সেটা is given by NR/2 I1 plus I2 square। আচ্ছা, আর রাইট সাইডের জন্য যেটা, সেটা হলো N, এটা হলো টার্নস, এটা হলো N বা N0
আর এখানে কারেন্ট আসতেছে I1 মাইনাস I2, I1 মাইনাস I2, তাহলে হলো স্কয়ার। এখন এই দুটো ফোর্স আমাদের নরমাল টাইমে মানে সমান থাকে। এখন অ্যাবনর্মাল যখন হবে তখনই এর ভিতরে ফোর্সটা বেশি হয়ে যাবে। এর ভিতরে ফোর্সটা যখন বেশি হয়ে যাবে, অর্থাৎ যখন নরমাল অবস্থা তখন এটা জিরো, এই পার্টটা হলো জিরো, যেহেতু এই দুটো কারেন্ট হলো সমান, কারেন্ট সমান, এটাও তোমাদের জিরো। আর আমি যদি ফ্লাক্সের কথা বলি, ফ্লাক্সও নাই, কারেন্ট নাই মানে ফ্লাক্সও নাই, তার মানে এটাও জিরো। আচ্ছা, তার মানে এখন এই সাইডের যে ফোর্সটা, সেই ফোর্সটা ইজ ব্যালেন্স বাই এ ওয়েট, এই বিমের ওয়েট। এখন এখানে যখনই কারেন্ট থাকবে তখন এই সাইডে একটা ফোর্স কারেন্ট কাজ করবে, আর যখন একটা ফোর্স হবে তখনই এটা হলো টাচ করে যাবে, কানেক্ট হয়ে যাবে। এমনি নর্মাল অবস্থায় উপরে আছে, আর অ্যাবনর্মাল অবস্থা যখন কারেন্ট ফ্লো হলো তখন সেখানে ঠিক করে যাবে, আর কানেক্ট হলেই তখন হলো কয়েলটা এনার্জাইজ হবে। তো সেটাই আমরা একটা সিম্পল হিসাব দিয়ে এখানে দেখাচ্ছিলাম যে যখনই রাইট সাইডের ফোর্স ইজ গ্রেটার দ্যান লেফট সাইড, তখনই এটা হলো ঠিক করে যাবে। তো তখন সেই কন্ডিশনটা কি হলো সেটা আমরা করলাম, বের করলাম। সেই কন্ডিশনটা এটা হলো রাইট সাইডের ফোর্স, আর এটা হলো লেফট সাইডের ফোর্স। যে তখনই আমাদের এটা ইয়ের জন্য, অপারেটিং কন্ডিশনের জন্য এটা এই কন্ডিশনটা ফুলফিল হতে হবে, আর এই কন্ডিশনটা ফুলফিল হওয়া মানে এটা। আর এখান থেকে আরো ইকুয়েশন আসছে, কমপ্লিট ইকুয়েশন, সেটা আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, এখন এরপরে তোমার ওই প্রশ্ন আছে যে ট্রান্সমিশন লাইন দুই কোণা, ট্রান্সমিশন লাইন প্রোটেক্ট করার জন্য আমরা যে দিচ্ছি আর কি ট্রান্সমিশন লাইনের। এখন ধরো এই আমার এটা ট্রান্সমিশন লাইন, এটা হলো সেন্ডিং এন্ড, এটা হলো রিসিভিং। এখন লাইনের মাঝখানে কোথাও ফল্ট হচ্ছে কিনা এটা ডিটেক্ট করার জন্য তো আমার যদি ডিফারেন্সিয়াল রিলে ইউজ করি, তার মানে এখানেও আমার একটা সিটি বসাতে হবে, এখানেও একটা সিটি বসাতে হবে, এবং এই দুটো ডিস্টেন্স হলো ধরো 100 কিলোমিটার। তাহলে আমরা কিভাবে ওখানে তার দেখানো করবো? তো সেক্ষেত্রে আমাদের এই পাইলট রিলেইং নামে একটা কনসেপ্ট, যেখানে আমাদের কমিউনিকেশন চ্যানেল ইউজ করা হয়। যে এখন সেই কমিউনিকেশন চ্যানেলটা সেটা ওয়্যারলেসও হতে পারে অথবা ওয়্যারডও হতে পারে। আগেকার টেলিফোনের লাইনগুলো যেটা, সেই টেলিফোনের লাইনের সহায়তা নিতে পারি আমরা, অথবা এখনকার যে মাইক্রোওয়েভ কমিউনিকেশন, সেই মাইক্রোওয়েভ কমিউনিকেশনেরও আমরা হেল্প নিতে পারি। তো সেক্ষেত্রে করবে কি, ওই প্রাইমারি সাইডেও একটা আমাদের ট্রান্সমিটিং রিসিভিং একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে, সিগন্যাল ট্রান্সমিট রিসিভ করার, এখানকার একটা ট্রান্সমিট রিসিভ করার একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে। তো এরা কি করবে, এই ইনফরমেশনটা দিবে, এরা দুইজনই ইনফরমেশনটা দিবে যে এখানকার সিটির আউটপুটটা কত, এখানকার সিটির আউটপুটটা কত। এখানে আর ওই 5 অ্যাম্পিয়ার দরকার নাই, এখানে আরো কম দিয়ে তোমাদের সিগন্যাল যেটা, সেই সিগন্যালটা আরো কম কারেন্টেরও হতে পারে। এখন ওই সিগন্যালটাই বলে দিবে যে এখন এখানকার কারেন্টটা কত, সেটা একটা ডিজিটাল সিগন্যাল হতে পারে অথবা অ্যানালগ সিগন্যাল হতে পারে। এখন ওই দুই সিগন্যালে তারা ডিফারেন্সটা নিবে, যদি ওই ডিফারেন্সটা ওই একই, কিন্তু এখন খালি জিনিসটা হলো যে এদের ভিতরে যে কারেন্টের ডিফারেন্সটা যেটা আমরা আগে সরাসরি তার দিয়ে হিসাব করে বের করতাম, সেটা এখন আর সরাসরি তার দিয়ে হিসাব করে না করে আমরা কমিউনিকেশন লিঙ্কের হলো হেল্প নিচ্ছি। যখন এই কমিউনিকেশন লিঙ্কের হেল্প নেব, ওটাকেই বলে পাইলট রিডিং, আর কিছু না। এটা মানে আর কিছু না। এটা এখানে বলতেছে যে refers to a type of differential protection that compares the quantities at the terminal via communication channel. যখনই আমরা দুই সাইডের যে কারেন্টের ইনফরমেশনটা আমরা এটা ইনডাইরেক্টলি দিচ্ছি থ্রু কমিউনিকেশন চ্যানেল, তখনই ওটাকে বলা হয়, ওই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় পাইলট রিলে।
আর এটা সাধারণত ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের জন্য আমরা এটা ইউজ করি। বুঝা গেছে? এখন কি কি ধরনের কমিউনিকেশন আমরা ইউজ করব সেটা হলো একটু পরে আসতেছে। তো এটার জন্য বললাম যে আমরা সরাসরি তার দিয়ে কানেক্ট করতে পারি, কিন্তু ট্রান্সমিশন লাইনের জন্য আমাকে যেহেতু লং ডিস্টেন্স, তো সাম কিলোমিটার, এই জন্য আমাকে কমিউনিকেশন চ্যানেলের আমার হেল্প করতে হচ্ছে। এখন কমিউনিকেশন চ্যানেল আমরা নিতে পারি যে আমরা টেলিফোনের আগে জামানে যেটা তার সেটা ইউজ করতে পারি, অথবা আর একটা মোর মানে অ্যাডভান্স বলবো না, মানে অন্য আর একটা টেকনিক, সেটা হলো আমাদের ট্রান্সমিশন যে লাইনটা আছে ওই ট্রান্সমিশন লাইনটাই আমরা কমিউনিকেশনের লাইন হিসেবে আমরা ইউজ করতে পারি। কিভাবে? যে আমরা জানি যে পাওয়ারের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি হলো লো ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আর কমিউনিকেশনের জন্য যে আমরা সিগন্যালটা পাস করার জন্য যে সিগন্যালটা ইউজ করব সেটা সাম কিলোহার্টজ। তো একই তারের ভিতর দিয়ে আমরা মাল্টিপল ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাস করতে পারি, কোনো সমস্যা নেই। এইগুলো তো অ্যালুমিনিয়াম হয়, তাহলে স্যার সিগন্যালটা পাস হবে কেন হবে? টেলিফোন লাইনে কিন্তু কি হচ্ছে, তাহলে স্যার এটা ল্যাগ করবে না? আমার বা সেই অ্যালুমিনিয়াম তারের মধ্যে আমরা দেই ফাইবার ট্রান্সমিশনের অনেক মোট কথা এটাও ইউজ করা অনেক আগে মানে জামানা থেকে এটা ইউজ করা হচ্ছে, এটাতে কোনো সমস্যা নাই। তো এখন হ্যাঁ ট্রান্সমিশন লাইনের মধ্যে চিকন দুইটা তার থাকে, ওটা দিয়ে ইউজ ওটাকে আমরা আর্থিং ওয়্যার বা গ্রাউন্ডিং ওয়্যার, ওটার সাথে না এর ওটার সাথে ওটা হলো কি বলে ইনঅ্যাক্টিভ লাইন, আর কি ওটার ভিতরে কোনো কারেন্ট নাই, ওটা হলো লাইটনিং প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ বছর। আচ্ছা এখন গাছের কথা শোনো। এখন যখনই আমরা পাওয়ার লাইনের যে ইয়েটা কি বলে তারটা ইউজ করতেছি এই কমিউনিকেশনের জন্য, ওটাকে বলা হয় পাওয়ার লাইন ক্যারিয়ার। ওটা নামটাই হলো আমরা অর্থাৎ পাওয়ার লাইনটাকে ইউজ করতেছি কমিউনিকেশন সিগন্যালকে মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে পার করার জন্য, ওই জন্য ওটার নামই হলো পাওয়ার লাইন। এই জন্য এখানে বলে দিয়েছি যে ট্রান্সমিশন লাইন ইটসেলফ ইজ ইউজড অ্যাজ দ্য কমিউনিকেশন সার্কিট। বুঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে স্যার দেখুন একটা লাইনের উপরে এই করতে হবে নাকি আগেগুলো তিনটা লাইনই একই সেটআপ রাখতে হবে? তিনটা লাইনে যদি তুমি যেখানে যেখানে রিলেটা রাখছো সেখানে এখানেই লাগবে এটা। আচ্ছা, তিনটা কেজি লাগবে। হ্যাঁ, অথবা যে কোনো একটা ফেজ ইউজ করতে পারো, যে তিনটা সিগন্যালকেই আমি ওই ফেজটার মাধ্যমে পাঠাই দিলাম। আচ্ছা, আর একটা বললাম যে মাইক্রোওয়েভের মাধ্যমে ডিশ লাগাই দিলে, এই পাশে একটা ডিশ অথবা অ্যান্টেনা লাগাই দিলে ওই পাশে আর একটা অ্যান্টেনা তারা কমিউনিকেট করতেছে। আর একটা হলো যে ফাইবার অপটিকের মাধ্যমে, যেটা তো এগুলা বিভিন্ন মোট কথা আমাদের কমিউনিকেশন সিগন্যালকে পাস করার জন্য আমরা এই ধরনের তিন ধরনের আমাদের ইউজ করি, ক্যারিয়ার বা চ্যানেল ইউজ করি। একটা হলো ট্রান্সমিশন লাইনকে ইটসেলফ, আর একটা হলো মাইক্রোওয়েভ, আর একটা হলো ফাইবার অপটিক। আচ্ছা স্যার, লাইন টেপসটা যে করছে, লাইন টেপসটা বলতে যে ডিফারেনশিয়াল যে লাগে আলোচনা করছে দুই ধরনের রিলে, তো লাইন টেপস প্রোটেকশন কোনটা স্যার যে পাওয়ার লাইন ক্লিয়ার করবে, হ্যাঁ the confine to the line under protection by blocking filters called line traps. ও আচ্ছা লাইন ট্র্যাপ। ও আচ্ছা লাইন ট্র্যাপ। এটা হলো তোমাদের আমরা যে কোনো কমিউনিকেশন সার্কিট ইউজ করো না কেন, ওখানে একটা ফিল্টার সার্কিট লাগে, ঠিক আছে? ওই ফিল্টারটাকে এখানে ট্র্যাপ বলা হচ্ছে, যে যেখানে আমাদের ফিল্টারটা কি করতেছে, ওখানে ক্যারিয়ার সিগন্যাল আর হলো যে তোমাদের এই মডুলেটিং সিগন্যাল আছে, দুটার ভিতরে সে ফিল্টারিং করতেছে। ওইটাকে আমি মডুলেটিং সিগন্যালটা নিচ্ছি। এইখানে ওই মডুলেটিং সিগন্যালটা নেওয়ার জন্যই আমাদের ট্র্যাপ বা এই ফিল্টারটা ইউজ করতেছে। ওই ফিল্টারটার নামটা বলছে ট্র্যাপ। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কালে যদি আমরা ট্রান্সমিশন একবার চিন্তা করি তাহলে কোন ধরনের প্রোটেকশন হবে এটার মধ্যে?
এখনো আমাদের পাওয়ার লাইন ক্যারিয়ারটা ইউজ করা হয়। এখন ডিপেন্ড করবে যে তারা কত অ্যাডভান্স বা কোন টেকনোলজির উপরে যাচ্ছে। এগুলো সব কিছুই আমাদের ইকোনমিক হিসাবটা করি আগে। আচ্ছা, আমাদের এখন এই সাইডের ট্রান্সমিশন লাইনের এই কাজগুলোর জন্য আমি এখন কোনটা ইউজ করব? যে এটার জন্য কস্ট দেখলো, এটার জন্য কস্ট দেখলো, সুবিধা অসুবিধাও দেখলো। একটা হলো টেকনিক্যাল সাইডে দেখতে হয় আর একটা ইকোনমিক সাইডে দেখতে হয়। দুটার ভিতরে ব্যালেন্স করে যেটা অপটিমাইজ করা, যখন ডিসিশন নিতে হয় কোনটা বুঝতে পারছো? একটা হলো শুধুমাত্র যে এখনকার কথা চিন্তা করে যতগুলো আমরা প্ল্যানিং বা কনস্ট্রাকশন করা হয় সেটা হলো লং টার্ম। আরও ধরো এখন থেকে 50 বছর পর্যন্ত আমার এটা চালাতে হবে। তো তখন আমাদের কী কী সামনের দিকে কী কী সমস্যা আসতে পারে অথবা নতুন টেকনোলজি কী আসবে, যেটার জন্য আমি ধরো এখন একটা ট্রান্সমিশন লাইন বানালাম, সেটা তো আমার দরকার হলো পরবর্তী বছরেই তো আমি এটা চেঞ্জ করতে পারবো। এটাতে হাত দেওয়া মানে বিশাল খরচ, একটা টাইমেরও ব্যাপার কনস্ট্রাকশনের। এই জন্য আমার প্ল্যানিংটা হবে লং টার্ম। এখন ওই লং টার্ম প্ল্যানিংটা হলো চিন্তা ভাবনা করে যেটা আমাকে অপটিমাইজ করা হবে। অপটিমাইজ যেটা করতে হবে সেটাই। যদি আমাদের চাকরি ক্ষেত্রে বাইরে বলতে জিজ্ঞেস করেন যে আসলে আমাদের ট্রান্সমিশন লাইনে কোন ধরনের প্রোটেকশন ইউজ করা হয়, তখন স্যার আমাদের তুমি বলবো যে এই করা হয় যে এখন তার আগে ভাইবাতে যাওয়ার আগে একটু যেখানে ভাইবা দিতে যাবে ওদের সম্বন্ধে একটু স্টাডি করে দিতে হবে, বুঝছো? একেবারে অন্ধভাবে যাওয়া যাবে না। একটা ছেলে এখানে ধরো টিচিংয়ের জন্য জব নিতে পারি, কিছুদিন আমরা একটা ইয়ে নিলাম, এক্সাম নিলাম, এখন ভাইবার জন্য ডাকা হবে। তো এখন ওখানে তোমার ওই ইয়ে করা হয় যে তুমি একটা টপিকের উপরে একটা লেকচার দাও 2 মিনিট বা 5 মিনিট, তারপরে আমরা একটু কোশ্চেন করি। এখন কোশ্চেনটা ধরো আমাদের বেসিক কোশ্চেনে আমরা করতেছি, কিন্তু সে উত্তর দিতে পারবো না। তো তখন আমরা এখন সে এখানে টিচিংয়ের জন্য কী রকম কোশ্চেন আসতে পারে সেটা তাকে আগে থেকে যে ইউনিভার্সিটিতে যাচ্ছে তোমার ভাইবা যাওয়ার জন্য সে তাকে একটু স্টাডি করে দিতে হবে। এইরকম তুমি যদি এখন পাওয়ার কোম্পানিতে চাকরিতে যাও তখন এক ধরনের খোঁজখবর নিয়ে যেতে হবে। যদি ওই টেলকোতে যাও, টেলিকমিউনিকেশন কোম্পানিতে, তখন আর এক ধরনের প্রিপারেশন। তোমার ডিপেন্ড করতেছে কোথায় তুমি হাইওয়ে দিতে যাচ্ছ। সব জায়গার জন্য তো একই প্রিপারেশন নেওয়া হবে না, বুঝতে পারছো? এখন এরাও তুমি যদি পাওয়ার কোম্পানিতে যাও সেখানেও তোমার পাওয়ার কোম্পানিওয়ালারা কী কী জিনিস নিয়ে ডিল করে ওটাও একটু খোঁজখবর নিয়ে যেতে হবে। পল্লী বিদ্যুৎ হলে এক ধরনের, বেস্কো হলে আর এক ধরনের। তো যেখানে যেখানে যাচ্ছ সেখানকার খোঁজখবর নিয়ে যেতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা কি বলে হ্যাঁ ব্যয়বহুল না, এটা সুবিধাও আছে অসুবিধাও আছে। স্যার নিচের দিকে অ্যাডভান্স একটু না ওগুলো। হ্যাঁ, এটাতে দুই সাইডে দুটা খালি ক্যান্টিনা লাগাই দিলে হয়, এখন 20-এর মতো লাগানো থাকে। আর এটাতে হলো ফাইবার অপটিক। এটা ওই ইনিশিয়াল কস্ট একটু বেশি, ওই তোমার ইনস্টলেশন তোমার আবার তোমার ইয়েও, কিন্তু এটা পারফরমেন্স আরো ভালো। ঘটনা হচ্ছে এগুলি মানে এনভায়রনমেন্টের নয়েজের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমার এনভায়রনমেন্টে বিভিন্ন রকম সিগন্যাল আসতে পারে। এখন ওই সিগন্যালের সাথে এই সিগন্যাল মিক্স হয়ে তোমার সিগন্যালের ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু ফাইবার অপটিকে এই নয়েজের উপর সে ডিপেন্ড করবে। তো এটা যেহেতু লাইট সিগন্যাল নিয়ে কাজ করতেছে, এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করতেছে। যার ধরুন ওই ইলেকট্রিক্যাল নয়েজ কোনো আসলে সেটা ওটাকে এফেক্ট করে। তো অনেকগুলো সুবিধা অসুবিধা আছে। আবার ফিল্টার তো লাগানোই আছে। হ্যাঁ, ওই যে পাওয়ার লাইন থেকে যে ফিল্টার লাগানোই আছে, তার নয়েজ যে আসে ওটার সমস্যা নেই, যে ফিল্টার দিতে হবে। নয়েজ বলতে ধরো একটা লাইটনিং হলো, বজ্রপাত হলো, তখন সেখানেও কিন্তু যত রকম মেটাল জিনিস আছে তারপর ওখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এবং এটাও হাই স্পিডে ফ্লো করে। তো সেখানেও তখন হলো তোমার যত মেটালিক জিনিস আছে সেগুলো থেকে ভোল্টেজ ইনডিউসড হয়।
এখন ওখানে ওখানে যদি ওটার ফ্রিকোয়েন্সি অনেক হাই, তো ওই এই ফিল্টার এটা ট্র্যাপ, এই ট্র্যাপ তখন সে ওটাকেও ফিল্টারিং করতে পারবে। তো ওই সিগন্যালটা নিল না, এখানে ট্র্যাপ বলতে আসলে এখানে ব্যান্ড পাস ফিল্টার একটা ইউজ করা হয়, ব্যান্ড পাস অথবা ব্যান্ড রিজেক্ট ফিল্টার। তো তো সেখানে তোমার হলো একটা সার্টেন ব্যান্ডের হলো ফ্রিকোয়েন্সি কেটে নিচ্ছে, আর অন্যগুলোকে সবগুলাই রিজেক্ট করে দিচ্ছে। তো এখন ওই যে এক্সটার্নাল যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলো মানে সামহাউ এটাকে ডিস্টার্ব করতে পারে, যেহেতু এটাও ইলেকট্রিক্যাল সিগন্যাল, আবার যে তোমার যে নয়েজটা যেটা আসতেছে সেটাও ইলেকট্রিক্যাল সিগন্যাল। অতএব দুটোর ভিতরে মিক্সড আপ হয়ে একটু ডিস্টারবেন্স আসতে পারে। তো এই জন্য কিন্তু এটা হলো লাইট সিগন্যালে কাজ করতেছে, অতএব এখানে কোনো ডিস্টারবেন্স হওয়ার চান্স নেই। আচ্ছা, তো এখন এটার স্পেশাল ফিচার্স গুলো কি? এখন ওই ডিফারেন্সিয়াল রিলের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানেও ওই সেই অ্যাডভান্টেজ গুলো এখানেও আছে, খালি একটাই হলো বিষয় যে এখানে আমরা কমিউনিকেশন চ্যানেলটা ইউজ করতেছি। তাছাড়া একটু আগেই যে ডিফারেন্সিয়াল রিলের যে অ্যাডভান্টেজ গুলো দেখলাম, ওই অ্যাডভান্টেজ গুলো এখানেও পাবো। যার কারণে ওই একই রিলে ইউজ করতেছি, খালি সিগন্যালটা আমার নেওয়ার জন্য আমাকে কমিউনিকেশন চ্যানেলটা ইউজ করতেছে, আর কিছু। আচ্ছা, এরপরে আসতেছি আমরা যে নিউমেরিক রিলে। তো এতক্ষণ যেগুলো আমরা রিলে নিয়ে কথাবার্তা বললাম সেটাকে বলা হচ্ছে যে অ্যানালগ টাইপ, এবং এগুলো আমরা তোমার ইলেকট্রোমেকানিক্যাল টাইপ, ওই যে ফোর্স নিয়ে হিসাব করতেছে আর কি, কোন দিকের ফোর্স কত। তোমাদের ওই ওভার কারেন্ট রিলে ওখানেও কিন্তু ওই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ওই ফোর্স দিয়েই সে হলো আইদার ঠিক করতেছে অথবা স্লিপিং মোডে আছে। তো ওখানেও আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসাব করতেছি। কিন্তু এরপরে নেক্সট আমাদের যে ইয়েগুলো আসলো, ডিভাইসগুলো আসলো, সেটা হলো সলিড স্টেট ডিভাইস। আমরা একই সুইচিং এর কাজ তোমাদের ডায়োড দিয়ে করতে পারো, ট্রানজিস্টর দিয়ে করতে পারো, অথবা এই যে রিমোট দিয়েও করতেছি। আমি এখানেও কিন্তু সুইচিং করতেছি, তোমরা এখানেও যে রিমোট দিয়ে সুইচ করতেছো, ইয়েও করতেছো, কি বলে ওর নাম, এসি সুইচ করতেছো, সবগুলোই কিন্তু অফ অনই করতেছি আমরা। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? এটা ফ্যানটা আমি এটাতে করলাম, এখন তো তোমাদের রিমোট কন্ট্রোল ফ্যানও আছে, রিমোট কন্ট্রোল লাইটও আছে। হ্যাঁ, দুটোর ভিতরে পার্থক্য রয়েছে। একটা হলো ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে, আর এটা হলো সরাসরি মেকানিক্যাল। তো এখন দুটোর ভিতরে পার্থক্য হলো যে একদিকে এটার সাইজও বড়, দুই নম্বর কথা এখানে কিছু লসও হচ্ছে, আর সবচেয়ে বড় সমস্যা হলো যে এটার অপারেটিং ফ্রিকোয়েন্সি আমার ম্যানুয়ালি করতে গেলে খুবই লো, কিন্তু যখন আমি ইলেকট্রনিকে যাব তখন আমি ভেরি ফাস্ট অপারেট করতে পারতেছি। এই যে যত তোমাদের এই যে মডুলেশন ডিমডুলেশন বলো, অথবা যত তোমাদের ইয়েগুলো এই কম্পিউটারের ভিতর 25 সেকেন্ডে মানে মিলিয়ন টাইমস হলো ইয়ে হচ্ছে, সুইচিং হচ্ছে। এখানে তোমাদের যে কাজগুলো করতেছে 010101, তো সেগুলাও এই যে কম্পিউটারের যে তোমাদের ইয়ে বের করতেছে, হ্যাঁ, সেগুলাও আমাদের ওই যে কি বলে গিগাহার্টজ বা কম্পিউটারের স্পিড। আচ্ছা, এটা প্রসেসরের স্পিড কত, যে এত মেগাহার্টজ বা গিগাহার্টজ, এখন তো গিগাহার্টজ সব কিছু। গিগাহার্টজ মানে কি? মানে 10 to the power 6, মেগা তো 6, গিগা হলো 12 মানে, হ্যাঁ, তার মানে সে 1 সেকেন্ডে 10 to the power 12 টাইমস অফ অন করতেছে। এটা কি ম্যানুয়ালি করা সম্ভব ছিল? এখন এইরকম রিলের যে অফ অনটা, সেটাও আমাদের সলিড স্টেট ডিভাইস দিয়েও আমরা করতেছি। অর্থাৎ মানে এখন ইমপ্রুভমেন্ট হয়েছে যেটা, সেটা হলো দুই প্রকারের। একটা হলো তার স্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট,
অর্থাৎ আগেকার যেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসগুলো ছিল সেটাকে বাদ দিয়ে আমি এখন ইলেকট্রনিক্স ডিভাইস বসাই দিলাম। আর একটা হলো 2 নম্বর হলো ইমপ্রুভমেন্ট হলো অপারেশন। আগেরটা যেমন টাইম ডায়াল সেটিংটা আর ওই কারেন্ট পিক আপ সেটিংটা ওই রিলেতে যায় ওখানে ডায়াল সেটিং করে আসতাম। এখন একটা ইন্ডাস্ট্রিতে যদি তোমার 1000 রিলে থাকে, এখন সবগুলাই সেটিং চেঞ্জ করে দেওয়া গিয়ে চেঞ্জ করা অনেক টাইমের ব্যাপার। সেখানে আমি যদি একটা এটাকে ডিজিটালাইজ করে ফেলি, তাহলে আমি একটা সেন্ট্রাল কন্ট্রোল রুমে একটা কম্পিউটারের সামনে বসেই আমি ইচ্ছা মতো সেটিংগুলো আমি চেঞ্জ করতে পারতেছি। তো অথবা রিমোটলি আমি সাবস্টেশনে বসে আছি, আর এক সাবস্টেশনের রিলে অথবা অন্য ফিল্ডে আমার 100 মাইল দূরে কিছু রিলে সেট করা আছে, ওখানকার জিনিসও আমি এখানে বসে আমি একদিকে মনিটরও করতে পারছি, চেঞ্জও করতে পারছি। এটা হলো অপারেশনাল অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ হলো যখন আমি সলিড স্টেট করতেছি, ইলেকট্রনিক্স করতেছি, তখন হলো যে আমি ফাস্ট অপারেট করতে পারতেছি, আবার অল্প সাইজ, আবার 2 নম্বর কথা হলো পাওয়ার কনজাম্পশন ওখানে কম হচ্ছে, লস কম হচ্ছে। তো এই জন্য বলতেছি যে আমাদের 2 ধরনের মানে ইমপ্রুভমেন্ট আসছে, একটা হলো ডিভাইসের একটা ইমপ্রুভমেন্ট, আর একটা হলো অপারেশন। তো এখন এই জন্যই তোমার এই নিউমেরিক রিলে বা ডিজিটাল রিলে এই ইভ্যালুয়েশনটাই হলো তোমাদের ওই ইলেকট্রোমেকানিক্যালকে বাদ দিয়ে তোমাদের সলিড স্টেট রিলে আসে। তোমাদের ওই যে শুরুতেই আমি যে ছবিটা দেখাইছিলাম ওই দুটোর ভিতরে একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক রিলের একটা ছবি, আর সাইডে হলো ডিজিটাল। তো এখন এটার জন্য সুবিধাগুলো হলো যে এটা একটা কম্প্যাক্ট সাইজ, তুমি প্রোগ্রাম করতে পারতেছো, তারপরে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের যে ওর সাইজটাও হলো কম হচ্ছে, তারপর মাল্টি ফাংশন ক্যাপাবিলিটি, তোমার মানে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা আমরা এখানে মাল্টি ফাংশন করতে পারি, ফ্লেক্সিবিলিটি, রিলায়েবিলিটি এগুলোও অনেক বেশি। অর্থাৎ আমি ওই দূর থেকে বসে ইয়ে করতে পারতেছি, মানে মনিটর করতে পারতেছি, চেক অপারেটর করতে পারতেছি। তারপরে সেন্সিটিভিটি আর স্পিড, যেটা বললাম যে ইলেকট্রনিক্স জিনিসের যে কোনোটারই স্পিডটা অনেক হাই হয়ে যাবে। আবার সেন্সিটিভিটি মানে এটা কত সেন্সিটিভ, কত প্রিসাইজলি কাজ করতেছে। আচ্ছা, আর একটা সবচেয়ে বড় সুবিধা হলো স্টোরেজ অফ দ্য ফল্ট ডাটা। হ্যাঁ, আগেরটাতে হতো কি, আচ্ছা কোনো এক জায়গায় ফল্ট হচ্ছে, এখন ঠিক করে দিল, কিন্তু এখনকারটা কোন সেকেন্ডে, কোন ডে, কোন মাসে, কোন টাইমে এটা ফল্টটা হয়েছে, কত কারেন্টে এখানে আসছে, সব ডাটা হলো রেকর্ড হচ্ছে। এখন এরপরে এই ডাটাটাকে পরে হলো অ্যানালাইসিস করা হয়। আচ্ছা, কেন এই লাইনে বারবার এই ফল্টটা হচ্ছে, কেন এত হাই কারেন্ট ফ্লো করতেছে, তখন এটা নিয়ে আরো ফার্দার অ্যানালাইসিস করার সুযোগ থাকে। কিন্তু অ্যানালগুলোতে এই সুযোগটা তুমি পাইবে না, ওটা ফল্ট হয়েছে, তারপরে যা সারে আসছে বাস, কাহিনী শেষ। কিন্তু এটাতে এই স্টোরেজ ডাটা এবং ডিস্টারবেন্স রেকর্ড রাখতে পারবে। তারপরে সেলফ চেকিং ডায়াগনোসিস, অর্থাৎ তুমি অপারেটিং রুমে বসেই তুমি চেক করতে পারতেছো যে আমার কোন রিলেটা কি অবস্থায়, স্ট্যাটাস চেকিং। তারপরে অ্যাডাপটিভ রিলেইং স্কিল, অর্থাৎ এটা যে কি বোঝাচ্ছে ওই টাইম সেটিং আর ইয়ার সেটিং এর সময়ের সাথে স্যার অনেক নতুন নতুন জিনিস অ্যাড করা যাবে, কিছু অ্যাডাপ্টিভ রিলেইং স্কিলস। আচ্ছা, তারপরে ডিজিটাল কমিউনিকেশন ক্যাপাবিলিটিস, যেটা আমি বললাম যে তুমি কন্ট্রোল রুমে বসেই সব কিছু ইয়ে করতে পারবে। আর ফাইনালি যেটা হলো যে কস্ট, এই কস্টটা হলো অনেক কমে আসতেছে, জায়গাও কম নিচ্ছে, কস্টও কমে আসতেছে। ডিভাইসগুলোর দাম বেশি, দাম বেশি, দাম বেশি, বেশি হবে না, এখন ইলেকট্রনিক্স ডিভাইস সব কিছু দাম কমে আসতেছে, সব কিছু সাইজও ছোট হচ্ছে, পাওয়ার কনজাম্পশন করতেছে এবং দামও কমে আসছে। আচ্ছা, এখন এটার ভিতরে কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনসগুলো কি, যে আমাদের আগে ব্যাংকের অ্যাকাউন্টগুলো ছিল, ওই লেজার বুক, এত বড় লেজার বুক মেনটেন করতে হতো,
ওই গিয়ে স্লিপ দিলে তারপরে সে যায়া সাধারণ পাতা উল্টায় উল্টায় বের করতে হবে, ওখানে লেখে আবার সাইন করতে হবে। এখন তুমি এটিএম মেশিন দিয়ে যায় রাতে দিনে যে কোনো মুহূর্তে যায় টাকা তুলতেছ, তোমার টাকা সব রেকর্ডও হচ্ছে, কত টাকা উঠাইলে থেকে কোন মেশিন থেকে উঠাইলে সব কিছুই রেকর্ড হচ্ছে। কিন্তু এই যে সুবিধাটা পাচ্ছ, এর বিপরীতে আবার অসুবিধাটা কি? হ্যাকাররা ওই হ্যাক করতে পারলে তোমার সব টাকা মুহূর্তের ভিতরে নিয়ে গেল। আগে আগে ব্যাংক টাকা কি করে নিত, ব্যাংকে যাইতো, কাস্টমার তো যাইতো না। কিন্তু এখন হ্যাকাররা হ্যাক করলে ব্যাংকওয়ালারা কবে আমি যাই না, কি কে কোথায় কি আছে, তুমি ওই মোবাইলে কাকে কি ইনফরমেশন দিছো সে হ্যাক করে দিয়েছে আমার, তো অনেক হয়। এই জায়গায় চলে নেবে না। তো এখন এই ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে, রিলে সার্কিটের ভিতরে তোমার হলো একই। ঠিক আছে, আমি তো এই হ্যাকিং তোমার এখানেও হ্যাকাররা ওই আমেরিকা এখানেও চাইলে বাংলাদেশের পাওয়ার সিস্টেম পুরোটাও ওখানে বসে সে কলাপস করে দিতে পারে। বুঝতে পারছো? তাদের সফটওয়্যারের ভিতরে ঢুকে ওই রিলেটিভের সব সেটিং এমন ভাবে চেঞ্জ করে দিবে সব শাটডাউন হয়ে বসে আছে। বুঝতে পারছো? তখন স্যার পুরোটা বজ্রপাত করলেও কিছু সব পুড়ে যাবে। হ্যাঁ, তো এইটা একটা বড় অসুবিধা। এই জন্য এখানে যেটা বললাম যে হ্যাকিং, সাইবার সিকিউরিটি, আর একটা হলো যে এই প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস অপারেট করার জন্য আমার হলো একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে। আমাদের একটা যেটাকে আমরা বায়াসিং সাপ্লাই বলি। তো এইটা এখন যদি ওই ডিসি পাওয়ার সাপ্লাইটাই যদি কখনো ফেল করে তাহলে দেখা যায় পুরো কন্ট্রোল সিস্টেমে অফ, পুড়ে না গেলেও কাজ করবে না। হ্যাঁ, যে ডাউন, এখন কি সার্ভার ডাউন, অথবা এই এয়ারপোর্টে বিমান যাও, তোমার ফ্লাইটের টাইম হয়ে আসতেছে, টিকিট ইয়ে করতে পারতেছে না, ওকে করতে পারতেছে না, কি সার্ভার ডাউন। তো এই জিনিসটা হলো ডিজিটালের ক্ষেত্রে এইসব হলো অসুবিধা। তো কিন্তু তোমাদের এখন ঘটনা হচ্ছে, আমি যে ইয়েটা শুরু করতে চাইছিলাম সার্কিট ব্রেকারটা, এখন ক্লাস কিন্তু আমাদের মাত্র এক ক্লাস, তো এই সপ্তাহের ভিতরে আমি চেষ্টা করবো শেষ করে দেওয়া।